পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে, দূর আকাশে রঙিন মেঘে গল্প ভেসে আছে। পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই এখন যেই কাজটা সর্বপ্রথম আমি মনে করে নিই সেটা হচ্ছে ধনে ফোটানোর জল। আর এইদিকে দেখো, জল বলতে গিয়ে বাইরে তো অঝোর ধারে বৃষ্টি পড়ছে, আর সেই কারণে রান্নাঘরের দেওয়াল চুঁয়ে একদম রান্নাঘরে জল ঢুকে গেছে। তো যাই হোক, যখন ঘর মুছবে তখন মুছে নেওয়া যাবে। আপাতত এখন ওই ধনে ফোটানোর জলটা বসিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি একটু আদা গ্রেট করে। থাইরয়েডের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। গুড মর্নিং। সত্যি কালকে যদি বৃষ্টি হতো বলে তো আমরা কীভাবে যেতাম? ঠিক যাওয়ার সময় থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, একভাবেই এক নাগাড়ি। এই যেখান থেকে জলটা পড়ছে দেখছো, এই জলটাই গড়িয়ে গড়িয়ে এই যে দেওয়াল বেয়ে বেয়ে ঘরে ঢুকেছে, দেখেছো? এই জল যন্ত্রণা থেকে কবে যে মুক্তি পাবো? সেই বৃষ্টি যেন কোন জন্মে শুরু হয়েছে, শেষ আর হয় না, প্রত্যেক দিন পড়ে চলেছে। এত বৃষ্টি কি ভালো লাগে? সব গাছপালাও যেন পচে যাচ্ছে। এই জলটা হয়তো চুঁয়ে চুঁয়ে ঢোকার সম্ভাবনা আছে, ওই জন্য বর কোদাল দিয়ে মাটিটা কাটিয়ে দিল যাতে জলটা ওখানে জমে না থাকে। তো বাসি কাজকর্ম স্নান সব হয়ে গেছে, আর বর আজকে রাঁধবে, বলছে আমি রাঁধবো কাঁকরোলের ঝাল, ওর স্পেশাল, ওর মতন করে রাঁধবে। আর মা করবে। হ্যাঁ, কী দেবো? এলাচ? হ্যাঁ, 8-9টা মতন এলাচ দেবো। পাগল হয়েছো নাকি? ও রান্না করলে আর কি হয়েছে, আমার গরম মশলা সব শেষ করে দেবে। সময় আছে, যারা বৃষ্টির জল ভরে রাখুনি কাঁচা শিশিতে, তারা ভরে নাও শ্রাবণ মাস থাকতে থাকতে। এই সুযোগ কিন্তু আর আসবে না। এত ঘাসপালা, তার মধ্যে যদি থাকে যোগ, তাহলে তো আর দেখতে নেই। এপাশে বসেছি কাঁকরোল ভাজা, কাঁকরোলের ঝাল হবে। আর এখানে বসেছি ওই আলু পটল চিংড়ি, সব ভাজা বসে গেছি। দেওয়ার আগে এই যে ধনে ফোটানোর জলটা গরম আছে, আর একবার গরম করেছিলাম যদিও, খেয়ে নিয়ে পূজায় বসবো। একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে? গলার এখানগুলো থাইরয়েড বেড়ে গেছে। এটা ভীষণ উপকারী থাইরয়েডের জন্য। আদা দিয়েছি তো, ঝাল ঝাল লাগছে। আমার পুজো কমপ্লিট। ঠাকুরের চরণে, ঠাকুরের মাথায় একটাও ফুল নেই, শুধু একটা জবা ফুল আর ভুলে আবার ফুল পেয়েছিলাম, ব্যাস। এই যে এই হয়ে গেছে পটল চিংড়ি, ওপরটা ভেসে যাচ্ছে, একটু নাড়াও না গো, নাহলে বোঝা যাচ্ছে না কিছু। এই যে পটল চিংড়ি হয়ে গেছে, মালটা পড়ে না যায়। হ্যাঁ, পটল চিংড়ি। আর এখানে হচ্ছে কাঁকরোলের স্পেশাল ঝাল। টিফিন খাওয়া কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট। আর হাতে দেখো রঙ্গন ফুলের গাছ এনেছিল কালকের পর, ওই যে লাগিয়ে দেবে। দেখি হয় কি না হয়, জানি না হবে কি না হবে, তবে লাগিয়ে তো দিক। বিএসএফ ক্যাম্পে বাজনা বাজাচ্ছে সকাল থেকে। হ্যাঁ, কেমন বাজাচ্ছে? আমাদের ওই খালের ওপারটা সুন্দরবন হয়ে গেছে মাম্পু। হুম হুম আমাদের বাড়িতে কত রকম ফলের গাছ, অথচ কেউ খায়ই না, কোনো ফল খেতেই চায় না।
পেয়ারা গাছ ভর্তি পেয়ারা হয়ে আছে, পেকে পাখিতে পিঁপড়েতে বলতাতে খাচ্ছে। হ্যাঁ, আমরা কেউই অতটা খেতে চায় না, ইচ্ছাই করে না। ওই কখনো সখনো একটা আধটা খেলাম ঠিক আছে, কেউ তো খেতেই চায় না, অন্য গাছের পেয়ারা গাছেই পেকে থাকে। তো বরকে বললাম যে পারো তো কিছু কয়েকটা পেয়ারা তুমি না হয় নিয়ে যাবে, অফিসে তোমার সব দিয়ে দেবে, আর তুমিও খেও। ওই জন্য এই যে বর এখন পেয়ারা পাড়তে লেগেছে। শোঁয়া পোকাতে পেয়ারা খাচ্ছে গো, এই দেখো দেখো শোঁয়া পোকায় পেয়ারা খাচ্ছে, বোঝো ঠেলা। হ্যাঁ, এই পেয়ারাটা পারলাম, এটা ডাঁসা পেয়ারা। আব্বু তুই কামড়ে রাখো পেয়ারাটা, এটা অন্য রকমের। কেমন খোলাটাই আছে মিষ্টি, আর এই একটা গাছে 2-3 রকমের পেয়ারা হয়, এই পেয়ারাটা বেশি বড় হবে না, বুঝলে? বাড়ির মধ্যে জল আর দেবে না, একদম ড্রাই জায়গা রাখতে হবে তাকে। জানালে রেখে দেবে ঘরে আমাদের। চারা করছো? হ্যাঁ। এমনিতে ভিজা বালি তো, আসলে রঙ্গন ফুলের গাছটা কিন্তু শিকড়ওয়ালা নয়, ডাল ভেঙে এনেছিল, ওই জন্যই ওরকম অ্যালোভেরা লাগিয়ে বালির মধ্যে পুঁতে দিল। দেখা যাক হয় কি না হয়, ওটা রোদ লাগালে চলবে না, জলও দিলে চলবে না। বর বলেছে একটা ঘরে নিরালায় জায়গায় রেখে দাও যেখানে নাড়াচাড়া পড়বে না। উঠোনের গাছগুলো এত বড় বড় হয়েছে, ও ওই জন্য ছেড়ে দিচ্ছে। মানে যখন ফুল তুলতে উঠোনে নাবি তো ভয় লাগে, যদি সাপ খোপ থাকে তলায় বোঝাও যাবে না, পায়ে জোঁক উঠলেও বোঝা যাবে না, ওই জন্য এরকম কেটে দিচ্ছে। বর গেছে স্নান করতে, আর সব রেডি করে রেখে দিয়েছি, টিফিন, তরকারি, রুটি, মানি ব্যাগ, তারপরে লাইসেন্স, চশমা, ব্রোলিন, যে সেট জামা কাপড় সেটটা পরবে সেটা, আর এইটা হচ্ছে হ্যাঙ্কি, মানে হ্যাঙ্কি না, হ্যাঙ্কি বলাটা ভুল হবে, একটু ছোটো তোয়ালে হয় না টাওয়েলগুলো, ওই রকম গাড়িতেও রাখে, এটা গা মুখ ফুক মোছে, হাত ফাত মোছে। বর্ষাকাল মানেই যেন সবার হেয়ার ফল হয়, আমার তো আগাগোড়া হয়েই চলেছে, কমে আর না। পেঁয়াজের রস বের করে নিয়েছি, এর মধ্যে কিছু না, জাস্ট একটু নারকেল তেল মেশাবো আর মেখে নেবো। মাথায় পেঁয়াজের রসটা লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার সব কাজগুলো করতে থাকবো। ওইদিকে তো দেখলেই বরকে টিফিনটা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলাম, ও কাজে পেরিয়ে গেছে। এবার আমি বাসন কোসনগুলো মেজে শ্যাম্পু করব। আর জানো তো এখন বৃষ্টি হচ্ছে বলে কল টিপতে খুব একটা আর কষ্ট হয় না, কারণ পাম্প করলেই বেশ ভালো জল পড়ে। ঘড়ি কাটা 1:35 ঘরে শ্যাম্পু করে স্নান করলাম। তো যাই হোক, চলো খাই। ওমা আয়েন একদম এইটুকু ভাতই খেতে খেতে মনে হয় অনেক। ও তোমাদের তো আজকে রান্নাটা দেখানো হয়নি, কাঁকরোলের ঝালটা। এই হচ্ছে আমার বড় স্পেশাল কাঁকরোলের ঝাল, আর পটল চিংড়ি তো দেখেইছিলে। ব্যাস, পটল চিংড়ি। পটল খুব একটা নেই, 4টে না 5টা পটল ছিল। এই হচ্ছে দুপুরের মেনু, পটল চিংড়ি, কাঁকরোলের ঝাল আর ভাত। কাঁকরোলের ঝালের কাই দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কাঁকরোলের দানাগুলো ভালো লাগে না, হেভি টেস্ট হয়েছে, দুর্দান্ত। মারাত্মক স্বাদ হয়েছে, মারাত্মক। কাঁকরোলের ঝাল আলু দিয়ে করা থেকে শুধু এরকম ঝাল করলে দুর্দান্ত লাগে। আমি তো খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ একটু করে ভাত নেই। যদি এটা আমার জায়গায় থাকতো না, যদি আমার জায়গায় এটা অন্য কেউ ভাত খেত, এতটা ভাত নিত, এতটা তরকারিটা এত ভালো হয়েছে। খেয়ে দিয়ে উঠেছি, আধা ঘন্টা হয়েছে, আর দেখো
মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, মানে কি আওয়াজ হচ্ছে, বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর ভালো লাগছে না জানো, পুরো ঘরবন্দি হয়ে রয়ে গেছি। আর তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কলকাতায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কে কোথা থেকে ভিডিও দেখছো বা তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও কেমন। পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর এলাম। আর এইভাবে আসতে হবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ভালোভাবে সন্ধ্যাবেলায় বসে বিছানায় হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো বা কিউরিসিটি যেটা থাকে সেটা ক্লিয়ার করে দেবো। কিন্তু সন্ধে থেকে আমার শরীর ভীষণ খারাপ, মানে পেট এত জ্বালা পোড়া করছিল, আমি মানে নড়াচড়াও করতেছিলাম না, শরীরটা খুব খারাপ লাগছিল। ওই জন্য কী বলে তো তখন আর ভিডিওটা বানানো হয়নি। যেহেতু আমি এক দাদাভাই প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম যে আগামীকালের ভিডিওটা দেখবেন তাহলে জানতে পেরে যাবেন। ওই জন্য আমাকে আজকে ভিডিওটা বানাতেই হতো। ওই জন্য এখন এই বিছানার মধ্যে বসে বসেই ভিডিওটা বানাতে হচ্ছে। তো অনেকেরই প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে, তারা হয়তো সব ভিডিও দেখছে না, যেই ভিডিওটা দেখছে সেই ভিডিও নিচেই কমেন্ট করছে যে স্যারের চেম্বার মানে কোথায় কোথায় আছে বা কত ফিস, কিভাবে যাব, পুরো অ্যাড্রেস আর কিভাবে যাব, বেশিরভাগ প্রশ্ন। তো প্রথমেই বলে দিই, আগের নিয়ম কিন্তু নেই। আগে ছিল ওখানে গিয়ে নাম লিখিয়ে অপেক্ষা করার পর দেখিয়ে তারপরে আসা যেত, কিন্তু এখন নতুন সিস্টেম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে দেখাতে হবে। আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফোন খোলা থাকে, ওই টাইমের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর তোমরা বুঝতেই পারছো, হাজার হাজার মানুষ একসঙ্গে ট্রাই করলে নিশ্চয়ই সহজে পাওয়া যাবে না, বারে বারে ট্রাই করতে হবে। আমি পুরোটা একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যাতে কারোর কোনো প্রশ্ন থেকে না যায়। একদম বারবার ট্রাই করতে হবে, একদিনে নাও হতে পারে, দুদিনে নাও হতে পারে, কিন্তু হাল ছাড়লে হবে না। আর মেন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন পেশেন্টদের কিন্তু উনি এখন দেখছেন না, অ্যাপয়েন্টমেন্ট নেবেনও না। যদি তোমরা ফোন করো, লেগেও যায় ফোন, তাহলে কিন্তু যদি শোনে যে তুমি নতুন প্রথমবার দেখাতে চাচ্ছ, তাহলে কিন্তু বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। মানে একদম সেই নভেম্বর পর্যন্ত বলে দিয়েছেন, পুরনো পেশেন্ট দেখবেন, নভেম্বরের পর থেকে হয়তো নতুন পেশেন্ট দেখা শুরু করবেন। ঠিক আছে, যারা প্রথমবার দেখাতে চাইছো তারা প্লিজ এখন যেও না বা ফোন করেও কোনো লাভ হবে না, ক্লিয়ার করে দিলাম। আর যারা হয়তো পুরনো পেশেন্ট তারা তো অ্যাড্রেসটা জানোই, তাও যারা জানতে চাইছো অ্যাড্রেসটা কি, সেটা হচ্ছে একদম সোদপুর স্টেশনে আসতে হবে, রেল স্টেশনে। যেভাবেই তোমরা যেখান থেকেই আসো, যেই দিক থেকেই আসো, স্টেশনে আসতে হবে। ওখান থেকে শ্রীপল্লীগামী অটো ধরে বলতে হবে যে ডক্টর পল্লব বোসের চেম্বারে যাব। একদম যে কেউ মানে দেখিয়ে দেবে, বা ওখানেই একদম চেম্বারের বাইরেই কিন্তু অটো এসে নামিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু আমরা ওই রাস্তাটাই জানি, সেটা তোমাদেরকে ওইটাভাবেই বললাম। আর বাসের রাস্তা আমরা জানি না। আর যদি তোমরা বুকিং নাম্বার চাও, যে স্যারের বুকিং নাম্বার কি, আমি ওই পাশে দিয়ে দিচ্ছি, শো করছে। যদি মধ্যমগ্রাম স্টেশনে নামে, হ্যাঁ, কেউ যদি চাই মধ্যমগ্রাম স্টেশনে নামে, ওখান থেকে শ্রীপল্লী অটো ধরতে হবে একই। আচ্ছা, মধ্যমগ্রাম স্টেশনে নামলেও বলছে ওখান থেকেও শ্রীপল্লীগামী অটো ধরতে হবে। ঠিক আছে, এই হচ্ছে। আর একটা চেম্বার আছে, আর এক দাদাভাই জানতে এসেছিলো যে কোথায় কোথায় উনি বসেন। কোথায় কোথায় বলতে, যেটা হচ্ছে শ্রীপল্লীগামী বললাম, ওটা হচ্ছে ওনার বাড়ির চেম্বার, যেটা উনি রোজ বসেন। আর আরেকটা হচ্ছে চেম্বার, ওটা হচ্ছে অভিষিক্তা অ্যাপার্টমেন্ট, ওখানে হচ্ছে মাসে বিশেষ কিছু কিছু দিন বসেন। ওখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সহজে পাওয়া যাবে না, প্রায় 5-6 মাস পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, যেহেতু ওখানে লিমিটেড পেশেন্ট দেখেন। ওখানে কিন্তু অগুন্তি পেশেন্ট দেখেন না উনি, লিমিটেড পেশেন্ট দেখেন। ওই জন্য ধরো আজকে তুমি ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, সেটা কিন্তু 5-6 মাস পরে গিয়ে পাবে। একদম ক্লিয়ার করে দিলাম। আর যারা হচ্ছে ফোন করে বুকিং করছো, ধরো প্রথমবার যাচ্ছ, নতুন সিস্টেম তৈরি করার পর প্রথমবার যাচ্ছ,
ওখানে কিন্তু ধরো বুকিং পেয়ে গেলে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে, তো উনি বলে দেবেন, অ্যাসিস্ট্যান্ট বলে দেবেন তোমাকে কটার সময় কখন আসতে হবে বা কত নম্বরে তুমি আছো। ওখানে গেলে, যাওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট যেখানে বসে থাকেন ওখানে তোমাকে যেতে হবে, গিয়ে বলে দিতে হবে যে আমি এসে গেছি, মানে ওখানে তাহলে প্রেজেন্ট লিখে দেবে, ঠিক আছে। তারপরে লাইন বাই লাইন দাঁড় করিয়ে দেবে কি বসিয়ে দেবে, কিন্তু ওখানে গিয়ে তোমাকে বলতে হবে যে আমার এরকম নাম লেখানো ছিল, তাহলে তুমি প্রেজেন্ট, তুমি যে প্রেজেন্ট সেটা লিখে দেবে। এই ব্যাস, আর কোনো সিস্টেমের কোনো বদল হয়নি, ওই একটাই সিস্টেম বদল হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করতে হবে, আর নতুন পেশেন্ট এখনও দেখবেন না। আর আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি পাশে, মাসের কটা দিন কী কী তারিখে ওনার চেম্বার বন্ধ আছে সেটা তোমরা দেখে নাও, সেই হিসাবেই তোমরা ফোন করবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দিলাম। আলাদা আলাদা করে তো অনেকে প্রশ্ন করছো, ভিডিও কমেন্ট করছো, জানি সবারই জানতে ইচ্ছা করছে, কিন্তু কি করব বলো, সবার প্রশ্নের উত্তর তো সেভাবে দেওয়া যায় না। একটা কমেন্ট আসছে, তার মধ্যে আরও 3-4টে কমেন্ট চলে আসছে, সেই কমেন্টটা কী বলতো পেছনে চলে যাচ্ছে, ওইভাবে না দেখাও হয় না অনেক কমেন্ট। আর ভিজিট কিন্তু একই আছে, 1200 টাকাই নিচ্ছেন, ওষুধ আর ভিজিট মিলিয়ে 1200 টাকা, আগেও নিতেন এখনও নিচ্ছেন, সবটা বলে দিলাম। তাহলে আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি আর কিছু জানার থাকে সেটা এই ভিডিওর কমেন্টে করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। ফোন কন্টিনিউ ট্রাই করতে বিজি হ্যাঁ। বলবেই, ওই তো আমি বললাম তো, একসাথে যেহেতু 1500 জন লোক কাজ টোটাল বললো তো যে প্রায় 10-12 হাজার লোক, আমরাও পাইনি, আমরা 3 দিন ধরে ট্রাই করে তারপর একদিন পেয়েছি। 10-12 হাজার লোক যদি একটা টাইমে একই সঙ্গে ফোনে ট্রাই করে, তোমরাই বলো কি করে ফোন লাগলেই লাগতে ঠিক পারে। লাগবে, সব ঠিক সময় তো লাগবে। বিজি বলবেই, কিন্তু ধৈর্য ধরে ফোন করে যেতে হবে, অধৈর্য বা বিরক্ত হলে হবে ফোন না। কাটতে হবে, ফোন করতে ফোন হবে। মানে কন্টিনিউ কনস্ট্যান্ট কেটে- কিন্তু কেটে ট্রাই করতে করতে হবে। এই এখন লাগছে না, একটু পরে করব, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে সময় নিয়ে বসতে হবে 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা একদম কোনো কাজ হাত দেওয়া যাবে না, 3 ঘন্টা একদম বসতে হবে, আর কনস্ট্যান্ট ফোন করতে হবে। একবারে কেউ কখনো পেয়ে যাবে না, বা একদিনেও কেউ পেয়ে যাবে না, সেটা একদিনেও হতে পারে, কখনো বা 10 দিন পরেও হতে পারে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। তো চলো, একদম 8 মিনিট হয়ে গেল বকবক করছি, আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।